প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। সাকিবকে ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি। পাকিস্তান সিরিজেই খেলতে পারেন তারকা অলরাউন্ডার। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় দর্শক হারাবে আইসিসি। টাইগারদের সমর্থন করছেন লেজেন্ডরা। ভারতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী নিপা ভাইরাস। শঙ্কার মুখে আসন্ন টি-20 বিশ্বকাপ। দুই ম্যাচ বাকি রেখে হঠাৎ নারী ফুটবল লিগ বন্ধ। বাফুফের সিদ্ধান্ত নিয়ে ক্লাব কর্তারা ক্ষুব্ধ। বস্তা ভর্তি টাকা নিয়ে তারকা কেনার প্রস্তুতি নিচ্ছে সৌদি ক্লাবগুলো। লিস্টে আছেন ভিনিসিয়াস, লেভানডফস্কিরা। টি-20 বিশ্বকাপ কভারে বাংলাদেশের সব গণমাধ্যম কর্মীর অ্যাক্রেডিটেশন বাতিলে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে কাজও শুরু করে দিয়েছে বোর্ড। ক্রিকেটের দেশে ক্রিকেট নেই, বিশ্বকাপের আবহ নেই, বাজছে বিউ গলের করুণ সুর। ঢাকার ক্লাব বিসিবির দ্বন্দ্ব চরমে, তাই তো বোর্ডের ব্যতিক্রমী চিন্তা। অধিকাংশ ক্লাবই প্রথম বিভাগ লিগ করেছে বর্জন, তাই তো দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিসিবির বিশেষ আয়োজন সিসিডিএম চ্যালেঞ্জ কাপ। তবে ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভানে। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান নাছোড়বান্দা, তবুও মুখোমুখি হতেই হলো গণমাধ্যমের। আগের দিনই বাংলাদেশের সব গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন রিজেক্ট করেছিল আইসিসি। অথচ নিরাপত্তার শঙ্কায় কেবল ভারতেই যেতে চায়নি বাংলাদেশ। বিশ্বকাপের আরেক স্বাগতিক শ্রীলঙ্কা নিয়ে ছিল না কোনো আপত্তি। তবুও কেন গ্রহণ করা হলো না অ্যাক্রেডিটেশন? বিসিবি বলছে এ ব্যাপারে তারা ব্যাখ্যা চেয়েছে আইসিসির কাছে। গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে, যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে। ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারবে। বিশ্বকাপের ফাঁকা এই সময়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনেরও ছিল পরিকল্পনা, তবে বাস্তবতা হচ্ছে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বোর্ডও আটকে আছে ওই পরিকল্পনাতেই। এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। তবে সাকিব আল হাসানকে দলে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া। পরিস্থিতি অনুকূলে থাকলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দেখা যেতে পারে তাকে। সাকিবকে নিয়ে আপনারা কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে। আসলে সাকিবের সাথে পরবর্তী সময়ের কোনো কথাবার্তা বা ওই প্রসেসটা কি কোনো রকম চলমান আছে? জি, ডিসকাশন চলমান আছে। সব ঠিক থাকলে 3 ম্যাচের ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল এসেই জিতেছেন শিরোপা। প্রায় 10 বছর পর ফাইনালে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন কেইন উইলিয়ামসন। তবে বাংলাদেশে এসে সাকিবকে নিয়েও মুগ্ধতার কথা শুনিয়েছেন স্টার প্লেকে। 2019 বিশ্বকাপ নিয়ে কেইন উইলিয়ামসনের স্মৃতিচারণ রেদওয়ান শাওনের প্রতিবেদনে। ঘড়ির কাঁটা ঘুরছে, সময়টা বাড়ছে, তবু স্রোতের উল্টো দিকে হেঁটে আপন মহিমায় ক্রিকেটটা খেলে চলেছেন সাকিব আল হাসান। যে বয়সে ক্রিকেটাররা কিটব্যাগটা গুছিয়ে ঘরের আলমারিতে সাজিয়ে রাখার পরিকল্পনা আঁকে, সেই বয়সে মিস্টার 75 আছেন জাতীয় দলে প্রত্যাবর্তনের আলোচনাতে। বিসিবির সবশেষ বোর্ড মিটিংয়ের বড় এজেন্ডা ছিল সাকিবকে পুনরায় লাল সবুজ জার্সিতে ফেরানো। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন সিবিডি যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা।
আল হাসান চরিত্রটাই এমন, গর্ব, বিতর্ক, প্রত্যাশা আর অভিমান। ভঙ্গুর এই ক্রিকেট কাঠামোর দেশে ওই নামটাই যেন সবচেয়ে বড় সেলুকাস, যার প্রমাণটা মিলে কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের কথায়। While we were in Bangladesh and we are talking about the Bangladesh cricket, Sakib Al Hasan regarded as the greatest cricketer of all time here in Bangladesh, and you have shared the dressing room with him in Sunrisers Hyderabad in IPL. How do you rate Sakib Al Hasan as a cricketer? Yeah, I mean, a great player and often one of the top ranked ODI, T20 and Test match all-rounders in the game. So, and longevity in the game is always, something that's pretty special for as long as he's played for as well. So, world-class player and like you say, I've managed to share a dressing room with him over the years and it's always been enjoyable. লোকে বলে রতনে নাকি রতন চেনে, কেইনও চিনেছেন সাকিবকে। 2018 সালে ছিলেন IPL এর টিমমেট। পরের বছর ব্রিটিশ সয়েলে সাকিবের পারফরম্যান্স বিশ্বকাপ ইতিহাসেই এঁকেছে নতুন ছবি। ব্যাটে বলে সব্যসাচী সেই অতিমানবীয় সাকিবের ছবি আজও মনে ধারণ করে রেখেছেন 19 বিশ্বকাপের রানার আপ দলের অধিনায়ক। You have seen his performance 2019 World Cup. How special was Sakib in that tournament actually? Yeah, incredible. Obviously he's always a frontline option with the bat and the ball. So like I say, as an all-rounder, he's one of the best in the game over a long period of time, and he had a fantastic tournament in 2019, so a special time for him. অবশ্য 19 বিশ্বকাপের সেই নাটকীয় ফাইনাল নিয়েও স্মৃতিচারণ করেছেন কেইন উইলিয়ামসন। Yeah, I mean, obviously it was an incredible game and such a dramatic finish to what's an event that happens every 4 years, which is the World Cup, a pinnacle event. So it was confusing and emotional, but we sit back now and look back on it quite fondly, and it was an incredible experience to have. And there are some great memories. Obviously, a tournament, a final is sort of one match, but it's amongst sort of multiple games in the tournament, which we had a really good time doing. রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। 27 বছর পর বিশ্বকাপে নেই বাংলাদেশ। ক্রিকেটারদের মতো মন খারাপ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ওপেনার নাফিস ইকবালের। তবে কিছুই করার নেই, তাই মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা। কোচ হিসেবে হান্নান সরকারের সাফল্য অনুপ্রাণিত করছে তাকেও। তাই ভবিষ্যতে ম্যানেজার নয়, সুযোগ পেলে কাজ করতে চান কোচিংয়ে। স্টার প্লেকে জানালেন গড়পড়তা দল নিয়েও কোন মন্ত্রে বিপিএলে সফল হয়েছে চট্টগ্রাম রয়্যালস। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল খান। নাফিস ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চট্টগ্রাম টিম নিয়ে আগে একটু যদি কথা বলি, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কেউ আশাও করেনি চট্টগ্রাম টিমটা ফাইনালে যাবে। আপনি চট্টগ্রামের সন্তান, হঠাৎ করে দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এই টিমটার আসলে এই সাফল্যের নেপথ্যের কারণটা কি? দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা সবচেয়ে কম ভ্যালু করি সেটা হলো যে ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয় যে একটা প্রপার ম্যানেজমেন্ট আসার পর যেভাবে গোছানো হয়েছিল টিমটাকে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা সিগন্যাল দেয় যে দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ম্যানেজমেন্টটাকে অত বেশি গুরুত্ব দিই না, অনেক বড় বড় টিম করি, বাট এটাই একটা প্রমাণ দেয়। শেখ মেহেদীকে নিয়ে যদি একটু কথা বলি, আপনার চিটং টিমের তিনি ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের টি-20 দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে মেহেদীকে কীভাবে রেট করবেন? ওয়েল, সে অ্যাজ আই সেড যে আমাদের টিমে অনেক লিমিটেশন ছিল। এখন যেই টিমে লিমিটেশন থাকে, এখান থেকে আপনি এতটুকু একটা রেজাল্ট আনা, ইটস আ ম্যাসিভ থিং। সো আমি মনে করি যে ওর গেম সেন্স, ওর অনেক কিছু অনেক বেটার ছিল, যেটা আমাকে অবাক করেছে, বিকজ ওই হিসাবে আমি মেহেদীকে আগে দেখিনি। সো সে টিমটাকে খুব ভালো অপারেট করেছে, বাট দের ইজ স্টিল সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেটা ও হয়তো বা আরও যদি লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে তো ও এটা গ্রহণ করবে ভালো করে। আমরা দেখেছি হান্নান সরকার, তিনি আসলে এই নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে কোচিং বেছে নিয়েছেন। আপনার আসলে সে ধরনের ইচ্ছা আছে কিনা? লাস্ট ইয়ার বরিশালে কিন্তু আমি ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি। অপরচুনিটি যদি থাকে আমি ডেফিনেটলি এই রোলে সুইচ করতে চাবো, বিকজ আমি দেখতে পাচ্ছি যে ম্যানেজারিয়াল ক্যারিয়ারের খুব একটা বেশি বাংলাদেশে স্কোপটা খুব একটা বেশি নাই। আর আগেও আমি প্রিমিয়ার লিগে খেলাঘরে অ্যাজ এ কোচ হিসেবে কাজ করেছি, তো ডেফিনেটলি হ্যাঁ, যেহেতু একটা পোস্টে কাজ করছি ন্যাশনাল টিমে, সো এটার পর ডেফিনেটলি চিন্তা করার একটা অবশ্যই ওয়ে আছে। একটু জাতীয় দল নিয়ে কথা বলি। কোভিড পরবর্তী ক্রিকেটে এতই ব্যস্ত ছিলেন আসলে জাতীয় দলের ম্যানেজার হিসেবে, পরিবারকে বোধহয় সেভাবে সময় দেওয়া হয়নি।
না তা ঠিক আছে, বাট ব্যস্ত থাকাই ভালো। ক্রিকেট চললে ভালো। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট বাংলাদেশের একটা অনেক বড় একটা এন্টারটেনমেন্টের জায়গা, এবং এটা থেকে অনেকজনকে অনেক ধরনের এন্টারটেইন করা যায়। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রফেশনের জন্য, যে কোনো প্রফেশনের মানুষ চায় যে সে যেন ব্যস্ত থাকে। তো হোপফুলি কোনো না কোনো প্রোগ্রাম হবেই। আমরা কালকে বোর্ডে গিয়েছিলাম, নানান ধরনের আলাপ হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না, তো এর মধ্যে কি করা যেতে পারে। ক্রিকেট অপারেশনসের ছোটোখাটো মিটিং ছিল, সো দেখা যাক সামনে কি আসছে। ক্রিকেটারও নিশ্চয়ই আসলে মেনে নিয়েছে, যেহেতু আপনি জাতীয় দলের ম্যানেজার, অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। দেশের সিদ্ধান্ত, দিন শেষে আসলে রাষ্ট্রের সিদ্ধান্ত, আমাদের কারো কোনো কিছু করার নেই। ক্রিকেটারও আসলে হয়তো মেনে নিয়েছে। সর্ট অফ, মানে আসলে কিছু করার নেই এখানে। আপনি তেমন কোনো কিছু করার থাকবে না যখন সিকিউরিটি ব্যাপারটা আসে। বাট ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপটা সবাই মিস করবে, কারণ আপনি যদি চিন্তা করেন যে আমাদের T20 টিম কিন্তু ওইভাবে অত ভালো রেজাল্ট কোনোদিন করে নাই, কিন্তু লাস্ট ইয়ার অরসো খুব সুন্দর করে গোছানো হয়েছে। ক্রেডিট গোস টু লিটন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট, যেভাবে ইনট্যাক্ট রেখেছিল টিমটাকে, খুব বেশি চেঞ্জেস করে না। দেখেন আমাদের T20-তে কিন্তু অত বড় বড় সুপারস্টার এখন নাই যে সিঙ্গেল হ্যান্ডেলে ম্যাচ জিতাবে। তো ওইভাবে একটা টিমটাকে তৈরি করা ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জটা আমার মনে হয় লিটন এবং কং আমরা সবাই মিলে নিয়েছিলাম এবং টিমটা রেডি করেছিলাম। সো খুব হোপফুল ছিলাম যে ওয়ার্ল্ড কাপে আশা করেছিলাম যে খুব ভালো কিছু একটা হবে। বাট আনফর্চুনেটলি অনেক কিছু যেটা আপনার হাতে থাকে না, ইটস বিয়ন্ড ইউর রিচ। খুব দ্রুতই নিশ্চয়ই জাতীয় দলের ডাগ আউটে আবার ফিরতে চান। অফকোর্স খুব মিস করি, কারণ ন্যাশনাল টিমে এরপর আপনি যত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলেন বা যাই করেন, ন্যাশনাল প্রাইড এটা আলাদা জায়গা। ওই গ্রিন অ্যান্ড রেডটাকে সবসময় মিস করি। তো আশা করবো যে খুব একটা লম্বা সময় যেন না লাগুক এবং আমরা যেন মাঠে ফিরতে পারি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, নাফিজ ইকবাল খান যেটা বলছিলেন, খুব দ্রুত ফিরতে চান, তবে মাস দেড়েকের মতো সময় আসলে লাগবে। অর্থাৎ মার্চে পাকিস্তানের আসার কথা 9 তারিখ, এরপরে হয়তো বা সেই আক্ষেপ এবং অপেক্ষাটা ঘুচবে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশকে আসন্ন T20 বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় যে বড় ধরনের দর্শক হারাবে আইসিসি, এবারে সেটা মনে করিয়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ ইউনুস। আইসিসির এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলছেন প্রোটিয়া গ্রেট এবি ডিভিলিয়ার্স। টাইগারদের সব দিক থেকে সমর্থন করছেন শাহিদ আফ্রিদিও। আসন্ন T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সাবেক গ্রেটরা যেমন পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের, তেমনি প্রশ্ন তুলেছেন আইসিসির দ্বিচারিতা নিয়েও। পাকিস্তানের ব্যাটিং লেজেন্ড মোহাম্মদ ইউসুফ আইসিসির সমালোচনা করে তুলে ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রভাব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এবারের বিশ্বকাপে 10টি দেশের সম্মিলিত দর্শক শুধুমাত্র বাংলাদেশের দর্শক সংখ্যার সমান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান সংখ্যক দর্শক রয়েছে বাংলাদেশের একারই। 10টি দেশ মিলে ক্রিকেট দেখে 17 কোটি 80 লাখ দর্শক। বাংলাদেশের রয়েছে ক্রিকেটের 17 কোটি 60 লাখ দর্শক। একই পোস্টে আইসিসির দ্বিচারিতার সমালোচনাও করেন মোহাম্মদ ইউসুফ। একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করে ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুযোগ সুবিধা বাছাই ভিত্তিক হয়ে যায়, তখন ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেট প্রভাব দিয়ে নয়, শুধু নীতির ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত। সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স বাংলাদেশের বাদ পড়াকে বলছেন দুঃখজনক। আমি কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না, এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কথা বলার মতো পর্যাপ্ত তথ্য আমার কাছে নেই, তবে আমি যেটা বলতে পারি এটা দুঃখজনক। বাংলাদেশকে পুরোপুরি সমর্থনের পক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিও। তবে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সঠিক হবে না বলে মত তার। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলবে, সেখানকার কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই আমাদের জন্য ভালো। তাই আমার মনে হয় না বিশ্বকাপ বয়কট করা সঠিক সিদ্ধান্ত হবে। বাংলাদেশের সঙ্গে যা হয়েছে সেটা অন্যায়, অবশ্যই বাংলাদেশকে সমর্থন করা উচিত, আমিও তাদের পাশেই আছি। বিশ্বকাপে বাংলাদেশের সাথে আইসিসির দ্বিচারিতা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন রশিদ লতিফ, গিলেস্পির মতো গ্রেটরাও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন মোড়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে বিশ্বকাপে বাংলাদেশকে ফেরাতে পারে আইসিসি, তবে তার আগে পাকিস্তানকে বয়কট করতে হবে বিশ্বকাপ। বিস্তারিত থাকছে ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে।
নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর কারণে টুর্নামেন্টটি থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। টাইগারদের বাদ দেওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে সমর্থন দিতে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে। সোমবার পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার জানানো হবে। তবে এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশকে ফেরাতে পারে আইসিসি যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে দেয়া হবে প্রথম সুযোগ। তখন বাংলাদেশ গ্রুপ এতে স্থলাভিষিক্ত হবে। বিসিবির দাবি অনুযায়ী সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে, কিন্তু যেই বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান, তাদের জায়গায় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা উঠছে সেই প্রশ্ন। এদিকে বিশ্বকাপ বয়কট নাও করতে পারে পাকিস্তান, তার বদলে 3টি পদক্ষেপ নিতে পারে দলটি। বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করা, পুরো বিশ্বকাপে কালো আর্মব্যান্ড পরে নামা ও বিশ্বকাপ বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করা, কারণ তারা পুরো বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতির পাশাপাশি কঠিন শাস্তির মুখে পড়বে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। ভারতের নিপা ভাইরাস আতঙ্ক আসন্ন টি-20 বিশ্বকাপেও পড়তে পারে যার প্রভাব। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্তারিত কেএম সনি রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে জলঘোলা কম হয়নি। প্রতিবন্ধকতাগুলোকে পাশ কাটিয়ে বিশ্বকাপের পথ পরিষ্কার করে চলেছে আইসিসি। তাতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিকে। কারো অভিযোগ, ভারতের চাপেই বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে। কারো প্রশ্ন, ভারতের করা হাইব্রিড মডেলে বাংলাদেশ কেন উপেক্ষিত। এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আইসিসি। কারো কারো মতে স্বেচ্ছাচারিতা করেছে সংস্থাটি, তাতে কি যায় আসে, ক্ষমতা যে তাদেরই হাতে। সবকিছু পাশ কাটিয়ে বিশ্বকাপ এখন পর্দা ওঠার অপেক্ষায়। ঠিক এ সময় এলো এমনই এক খবর, তাতে শঙ্কার মুখে টি-20 বিশ্বকাপ। এবার বোধহয় আর স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। ভারতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য, পশ্চিমবঙ্গে অন্তত 5 জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় 100 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি, সে দেশের মানুষই এর ভয়াবহতা সম্পর্কে উদাসীন। বিশ্বকাপের আগে যা বড় বাধা। এনডিটিভি জানিয়েছে, ভারতে নিপা ভাইরাস ধরা পড়ার পর থেকে এশিয়ার অনেক দেশে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। যে কোনো সময় ফিরে আসতে পারে কোয়ারেন্টিনের যুগ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মহারাষ্ট্রে বাদুরের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি ধরা পড়েছে। জি24 এর হেডলাইন, কোভিডের চেয়েও ভয়ঙ্কর নিপার উপসর্গ। এই রোগ একবার হলে বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ডেডলি নিপা ভাইরাসের থাবা এবার কলকাতায়। এশিয়ানেট নিউজ বাংলা লিখেছে, তাদের দেশে নেই নিপার ভ্যাকসিন, নেই কোনো চিকিৎসাও। ভারতে নিপা ভাইরাস যেন আটকানোই দায়। নিপা ভাইরাস আতঙ্কে ঘুম হারাম ভারতবাসীর। এর প্রাদুর্ভাব কমানো না গেলে নিশ্চিতভাবেই হুমকির মুখে পুরো ভারতের মানুষ। আর এমনটা হলে বিভিন্ন শহরে নেওয়া হতে পারে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত। নিপা ভাইরাসের কারণে যদি সত্যি এমন কিছু হয়, তাহলে তার বড় প্রভাব পড়বে টি-20 বিশ্বকাপে। কেননা ভারতের চাপে বড় দলগুলোর ওপর তো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত চাপাতে পারবে না আইসিসি। তাই তো শুরুর আগেই পরিবর্তনের শঙ্কায় বিশ্বকাপের ভেন্যু। কেএম সনি, স্টার নিউজ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় টাইগার ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে স্কটল্যান্ডের। এভাবে বিশ্বকাপে অংশ নেয়ার ইচ্ছাও ছিল না স্কটিশদের, তবে সুযোগ পাওয়ায় প্রস্তুত অঘটন ঘটাতে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 20 দলের টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় গ্রুপ সিতে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। টাইগাররা এভাবে বাদ পড়ায় স্কটল্যান্ডের প্রধান নির্বাহী লিডব্ল্যাড বলেন, তারা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চায়নি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে, কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। স্কটল্যান্ডের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল, আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে। 2 ম্যাচ বাকি রেখে হঠাৎ নারী ফুটবল লিগ বন্ধ করে দিল বাফুফে। যে সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা।
27 জানুয়ারির ম্যাচ শেষে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে লিগ। এরপর হবে বাকি 2 ম্যাচ। এই বিরতির টাইমে চলবে জাতীয় দলের ক্যাম্প, কিন্তু দলের কোচ থাকবেন না দেশে। পিটার বাটলার অনূর্ধ্ব 19 দল নিয়ে যাবেন নেপালে। বাটলারের আন্ডারে মেয়েরা খেলবে এইজ লেভেল সাফে। নারী ফুটবল লিগে 8 ম্যাচে 78 গোল করে টেবিলের টপে রাজশাহী স্টার্স এফসি। বাকি আছে আর মাত্র 2টা ম্যাচ। দুটোতে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে প্রথমবারের মতো উইমেন লিগে অংশ নেয়া রাজশাহী। তবে 2 ম্যাচ বাকি থাকতেই আচমকা লিগ বন্ধ করার ঘোষণা দিয়েছে বাফুফে। 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত খেলা থাকবে বন্ধ। আবার নির্বাচনের পরদিন সকালেই রাখা হয়েছে লিগের শেষ ম্যাচ। লিগটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কি মনে হচ্ছে? একটু কি ছন্দপতন হবে কিনা, বা একটু অন্যরকম লাগতেছে কিনা? না, আসলে ছন্দপতন হবে না, তবে শেষ হয়ে গেলে ভালো হতো। কিন্তু আমাদের এখন দেশের কথাও তো ভাবতে হবে, যেহেতু আন্ডার-19 সাব শুরু হয়ে গেছে, তো আমাদের মেয়েরা ওখানে খেলতে যাবে। লিগটা আগে শেষ হয়ে গেলে আমাদের জন্য ভালো হতো আর কি। খারাপ লাগার এটা কোনো না, বাট আগে শেষ হয়ে গেলে আমাদের জন্য এটা ভালো হতো। যেহেতু বাফুফে লিগ বন্ধ করেছে, তাই ফুটবলারদের এই সিদ্ধান্তের বিপক্ষে কথা বলার সুযোগ নেই। তবে মাত্র 2 ম্যাচ বাকি থাকতেই লিগ বন্ধ করার পক্ষে যে খেলোয়াড়রা নন সেটা বোঝাই যাচ্ছে। হঠাৎ করে লিগটা বন্ধ হয়ে গেল, একটু কি খারাপ লাগতেছে কিনা? লিগ বন্ধ হওয়ার কারণ আন্ডার-19 দেশের বাইরে খেলতে যাবে, সো এটা নিয়ে খারাপ লাগার কিছু নাই। সেখানেও একটা খেলার উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে, এখানেও খেলা হচ্ছে, সো ওখান থেকে আসার পরে আবার খেলাটা স্টার্ট হবে। তেমন খারাপ লাগতেছে না, কারণ একটা ম্যাচ খেলতেই তো ওখানে যাওয়া হবে। লিগের একাধিক দলে আছে বিদেশি ফুটবলার। রাজশাহীতে আছে 2 নেপালি। লিগ বন্ধ হওয়ায় এই সময় তাদের রাখতে মোটা অঙ্কের খরচ বহন করতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। আপনি আমাকে 50,000 টাকা দিচ্ছেন ক্ষতিপূরণ, কিন্তু আমার বিদেশি খেলোয়াড় রাখতে হচ্ছে হোটেলে, তার পেছনে আমার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরেও নির্বাচনের আগের দিন একদিন আগে একটা ম্যাচ দিয়েছেন 10 ফেব্রুয়ারি, এবং পরের ম্যাচটা দিয়েছেন আপনারা 13 ফেব্রুয়ারি। এই সময়টা নির্বাচনকালীন সময়ে আসলে এই ম্যাচগুলো হবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা রয়ে গেছে সবার। এবারের নারী ফুটবল লিগ নিয়ে শুরু থেকে হয়ে এসেছে সমালোচনা। 2-3টা দল বাদ দিলে বাকিগুলোর অবস্থা বিলো অ্যাভারেজ। তাই তো এক ম্যাচে 12-14 থেকে শুরু করে 23-24টা পর্যন্ত গোল হয়েছে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের সামার ট্রান্সফার উইন্ডো আসতে এখনো বাকি লম্বা সময়। তবে এখন থেকেই সৌদির ঝড়ের ভয়ে কাঁপছে ইউরোপিয়ান ক্লাবগুলো। এবারে বস্তা ভর্তি টাকা নিয়ে তারকা কেনার প্রস্তুতি নিচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। লিস্টে আছেন 50 জন ফুটবলার। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সালাহ, ভিনিসিয়াস জুনিয়র, লেভানডভস্কিরা। ইউরোপিয়ান ফুটবলের দলবদল মানেই উত্তাপ, ঘন্টায় ঘন্টায় বদলায় হিসাব, মিনিটে মিনিটে পাল্টায় হেডলাইন। আজ যিনি ক্লাবের প্রতীক, পরদিনই তিনি বিদায়ের শিরোনাম। ট্রান্সফার উইন্ডো খুললেই তাই মাঠের বাইরে শুরু হয় অন্য এক ম্যাচ। অর্থের টান, স্বপ্নের দাম আর তারকাদের দখলের লড়াই। দলবদলের বাজারে আবারও যেন মরুভূমির বুকে উঠছে বালুঝড়। ইউরোপীয় ফুটবলের আকাশে অশনি সংকেত। সৌদি আরবের ক্লাবগুলো এবারও বিশাল পরিকল্পনা নিয়ে নামতে যাচ্ছে ট্রান্সফার উইন্ডোতে। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের বিদ্যুৎ গতির ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও লিভারপুলের কিংবদন্তি উইঙ্গার মোহাম্মদ সালাহকে দলে ফেরাতে মরিয়া তারা। সৌদি লিগের নজর শুধু এই 2 সুপারস্টারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বের সেরা 50 জন ফুটবলারের একটি বিশাল তালিকাও তৈরি করেছে তারা। সেখানে জায়গা পেয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ গোল মেশিন রবার্ট লেভানডভস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের হৃৎপিণ্ড ব্রুনো ফার্নান্দেজ, এমনকি ক্যাসিমেরোর মতো পরীক্ষিত তারকারাও। সৌদি আরবের এই আগ্রাসী বিনিয়োগের পেছনে রয়েছে সুদূর প্রসারী স্বপ্ন। 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। সেই মহাযজ্ঞের আগেই নিজেদের ঘরোয়া লিগকে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে চায় সৌদি কর্তৃপক্ষ। এই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য খুলে দিয়েছে অর্থের অবারিত দুয়ার। মোহাম্মদ সালাহর পেছনে সৌদি ক্লাবগুলোর আগ্রহ নতুন কিছু নয়। বিশ্ব তারকা হবার পাশাপাশি মুসলিম পরিচয়, সব মিলিয়ে সৌদি লিগের জন্য সালাহ যেন এক নিখুঁত ব্র্যান্ড।
কোচ আর্নে স্লটের সঙ্গে বিবাদ মিটলেও চুক্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা 33 বছর বয়সী এই উইঙ্গারকে মোটা অঙ্কে বিক্রি করার সুযোগ পেলে লিভারপুল আপত্তি করবে না বলেই ধারণা। শোনা যাচ্ছে আল হিলাল, আল কাদিসা ও নিয়ম এফসি এই 3 সৌদি ক্লাব সালাহকে দলে টানতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল নাকি ইতিমধ্যেই লিভারপুলের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও পরিস্থিতি কম নাটকীয় নয়। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে পারিশ্রমিক ইস্যুতে। ভিনির দাবি কিলিয়ান এমবাপের সমান বেতন ও বোনাস যা দিতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। এর ফলে এই নতুন চুক্তি এখনো ঝুলে আছে। 37 বছর বয়সী রবার্ট লেভানডফস্কির জন্য অবশ্য সেই শঙ্কা নেই। বার্সেলোনাও তাকে বিক্রি করতে প্রস্তুত, আর এই বয়সে সৌদি আরবই হতে পারে তার জন্য সবচেয়ে যৌক্তিক গন্তব্য। কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে আমোরিমের ছাঁটাইয়ের পর পর্তুগিজ এই মিডফিল্ডারের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। তবে ক্যাসিমিরোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সব মিলিয়ে দলবদলের বাজারে সৌদি আরবের নতুন অভিযান আবারও নড়িয়ে দিতে পারে ইউরোপীয় ফুটবলের ভারসাম্য। প্রশ্ন একটাই, এই বালুঝড় থামবে কোথায়? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। খেলা নিয়ে পলিটিক্স নাকি মানুষের আবেগ নিয়ে? থামবে না খেলা, থামবে না খবর, কিন্তু আজ এখন থামতে হবে আমাদের। ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।